এদিকে গভীর রাতে শিক্ষার্থীরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। ডক্টর ইউনূস এখন কি সিদ্ধান্ত দিলেন? সারাদিন বড় রাজপথ উত্তাল, সমন্বয়ক সার্জিস হাসনাত আতঙ্কে আছেন। এইসবে কপাল খুলে শেখ হাসিনার, কারণ ডক্টর ইউনূসের উপর ভয়ঙ্কর প্রভাব পড়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে যদি পদত্যাগ না করে এবং অধিভুক্তি বাতিল না করে তাহলে অনির্দিষ্টকালের জন্য ক্লোজ ডাউন কর্মসূচি পালন করবে। 24 ঘন্টার ভিতরে যদি কোথায় যাবেন, কোথায় পালাবেন? যদি এখন হাসনাত আব্দুল্লাহ সবাইকে রাজুতে আসতে বলেন, তাহলে 5-7 জন সমন্বয়ক যদি রাজুতে একসাথ হয় এবং তারা যেটা চাবেন, যেই দাবি উত্থাপন করবেন, ওই 7 কলেজকে সেটাই করতে হবে। পদ্মাপাড়ে উদ্গ্রীব হয়ে বসে আছেন এবং ভয়ে ঠকঠক করে কাঁপছেন ইউনূস মিয়া। কারণ তার সময় শেষ হয়েছে। জো বাইডেনের হাত তার মাথার উপর আশীর্বাদের মতন ছিল। জো বাইডেন ভোটে হেরে গেছেন, ইউনূস মিয়া সেদিনই বুঝে গেছিলেন। গত মধ্যরাত থেকে প্রায় সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ মার্কেট এলাকায় ভুয়া যে শব্দ প্রতিধ্বনিত হয়েছে, সেই প্রতিধ্বনিত শব্দ থেকে একটা বার্তা এসেছে। সেই বার্তা হলো সমন্বয়কদের জনপ্রিয়তা দিন দিন তলানিতে নামছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যেভাবে কেয়ার পেলাম স্বাধীন করেন, এই স্বাধীনের স্বাদ আগেই ভালো ছিলাম, এখন এত গুম হইতেছে কেন দেশের ভিতরে? আওয়ামী লীগ সরকার করছে, ছাত্রলীগ করছে না যুবলীগ করছে? ডক্টর ইউনূস স্যারের হাতে উনি দেশ চালাতে পারবে না ভাই, উনি তো ব্যর্থ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন এই ঘোষণা? সেটি হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে আপনারা অনেকেই জানেন, গত 2 দিন আগে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার শিবির কোন, জামায়াত ইসলাম কোন, অন্যান্য অনেকেই, বিপিনুর সহ অনেকেই এই বৈঠকে আপনার অবস্থান নেন। কিছু কিছু জায়গায় এখন এমন ঘটনা ঘটছে যেগুলোতে আমার কাছে মনে হয় আর কি, যে ধরেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক, জামাত আসুক, বৈষম্য বিরোধীরা আসুক, বা এই সরকার একটু লং টাইম থাকুক, কিছু কর্মকাণ্ড তাদের জন্য কিন্তু বিপদ বাড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। আসলে এটাই একটা স্বভাব, আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না। যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি। বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই, অপদস্থ করতে চাই, এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাট করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি। আসাদ সাহেবেরও সবকিছু আপনার পছন্দ হবে বা আমারও আদৌ পছন্দ হবে এমনটা না, কিন্তু আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা যদি এতই নিম্ন বর্ণে চলে যায়, তাহলে এই দেশে কখনোই আর যোগ্য নেতৃত্ব তৈরি হবে না। গতকালকের গভীর রাতে হঠাৎ করে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনা নিবারণ করতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহকে অত্যন্ত সাহসিকতার সাথে ছাত্র ভাইদের কাছে সেখানে গিয়ে 2 পক্ষকেই এই ধরনের সংঘাত কিংবা রাতের বেলার একে অপরের সাথে তুমুলভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া কিংবা ধাওয়া পাল্টা দেওয়াকে থামানোর জন্য তিনি গিয়েছেন। তার সাথে আর কয়েকজন সাহসী যোদ্ধা সেখানে গিয়েছেন। আমি আন্তরিকভাবে এটাকে সাধুবাদ জানাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটি পরিস্থিতিতে নিশ্চয়ই অনেক নেতারাই দেখবেন সময়ের সুযোগ খুঁজে পালানোর চেষ্টা করবে, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী যে আহ্বায়ক রয়েছেন তিনি সেখানে নির্দ্বিধায় বুক উঁচিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে, কিংবা তার সদালাপী মনোভাব কিংবা তার আচরণ নিয়ে কারো না কারো আনন্দ থাকতে পারে, আবার কারো না কারো বিরক্তও থাকতে পারে, সেটা ভিন্ন আলোচনা। যে কোনো ব্যক্তি রাজনীতি করতে আসলে তাকে নিয়ে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল
বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ। কেন কেন এই ঘোষণা? সেটি হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশে আপনার অনেকেই জানেন গত 2 দিন আগে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আপনার শিবির কোন জামায়াত ইসলাম কোন অন্যান্য অনেকেই বিপিন সহ অনেকেই এই বৈঠকে আপনার অবস্থান নেন এখন, এবং সেই বৈঠকের মাধ্যমে তারা জাতীয় একটি সরকারের আভাস দেন জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশে ইন্ডিয়ার মতো ভারতের মতো দেশকে দমন করার জন্য এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য জাতীয় একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে। বেশ ভালো কথা, কিন্তু এই জাতীয় সরকারে কে কে আছে বা কে নাই আমি সেই প্রসঙ্গে কথা বলবো। কিংবা আপনার মির্জা ফখরুল সাহেব কিংবা বাংলাদেশের জনগণ কেন ডক্টর ইউনূসের আসলে তার প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেলেন? সেই কারণ হচ্ছে দর্শক বন্ধুরা, প্রথমত তারা জাতীয় যে সরকার গঠনের নামে মানে আহ্বান জানাচ্ছে এবং সেই ঘোষণাটাতে দিছে, এটার ভিতরে আগেই বলি কে থাকছে কে থাকছে না। সেটি হচ্ছে নাম্বার 1 আওয়ামী লীগ তো থাকছে না, নাম্বার 2 বিএনপি থাকছে না। তাহলে থাকছে কে এই জাতীয় সরকার গঠনে? থাকছে জামায়াত ইসলাম, জামাত শিবির সমন্বয়ক দল এবং বিপিনের দল। ভাই এগুলো ভাবা যায়? এগুলো ভাবা যায়? বাংলাদেশের যেই 2টা দলের মাধ্যমে, যেই 2টা দলের হাত ধরে আপনার বাংলাদেশের স্বাধীনতা আইছে, সেই স্বাধীনতা মুখী যে 2টা দল, এই 2টা দলকেই তারা এই জাতীয় সরকারের আন্ডারে রাখে নাই। আমাদের বাংলাদেশের জাতি কি এই জাতীয় সরকার মেনে নিবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি এটা মেনে নিবেন? যেখানে আওয়ামী লীগের 40% মানুষ আপনার নাই, মানে আওয়ামী লীগ নাই এবং বিএনপি নাই, এই 2টা দল ব্যতীত বাংলাদেশে কিভাবে আপনার নতুন একটা জাতীয় সরকার তারা গঠন করার দুঃসাহস তারা দেখাতে পারে, এটা আমার ভাষায় আসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই তিনি মনে করেন একই কথা বলে আসতেছে যে আমি সমন্বয়কদের মাধ্যমে এই চেয়ারে বসছি, সমন্বয়কদের কথায় আমি এই পদক্ষেপ নিচ্ছি এবং আমি এই দায়িত্বটি নিয়েছি, এবং সমন্বয়করা যদি বলে আমি সেটাই করব। সমন্বয়কদের বাইরে আমি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ফেস আমি চিনি না। অনলি তিনি, মানে তার মুখের কথা, তিনি কেসরা পোলাপানের আপনার মতেই আসার খাবে। তো ভাই বাংলাদেশে বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা চলতেছে, একে তো বাংলাদেশের অবস্থা অনেক অনেক বেশি নাজুক। এর ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি এই ধরনের আপনার পাগলামি সাগলামি ডিসিশন হয়, তাহলে বাংলাদেশে কি একটা গৃহযুদ্ধ লাগবে না? একে তো ভারত আমাদের উপরে আপনার যে পরিমাণ চাপ সৃষ্টি করতেছে, আর তার উপরে বাংলাদেশের নিজেদের ভিতরে যদি একতা না থাকে বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো আগুন লাগিয়ে দেয়, তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশটা কি শেষ হয়ে যাবে না? আমার প্রশ্ন আপনাদের কাছে, শেষ হয়ে যাবে না? শুধু এটাই না, 1971 সালের কথা আপনাদের কি মাথায় আছে বা মনে রাখছেন? সেখানে লাখো লাখো মায়েদের ইজ্জত যৌবন এই পাকিস্তানি বাহিনীরা কিন্তু কেড়ে নিছে। পাকিস্তানের সাথে মিলে গেছে, ওকে বেশ ভালো কথা, মুসলমান ভাই ভাই, কিন্তু 1971 সালের যে ঘটনা নিয়ে আপনার পাকিস্তানের যে বর্তমান প্রেসিডেন্ট বা পাকিস্তানের জনগণের কথাই বলি, তারা কিন্তু এটা নিয়ে কোনো সরি কিংবা মাপ টাপ কিন্তু কিছুই চায় নাই। তাদের কি উচিত ছিল না মাপ চাওয়ার? মাপ চাবে তো দূরের কথা। 7 কলেজের স্টুডেন্টদের সাথে গতকাল যখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের মারামারি হওয়ার পরিস্থিতি বা বেশ সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব হাসনাত আব্দুল্লাহ। আমরা খেয়াল করেছি, একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, তিনি বেশ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, তিনি সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের মধ্যে সংঘাতটা না হয়ে ওঠে। উনি অনেক চেষ্টা করেছেন, উনি ঝুঁকি নিয়েছেন, কোনো সন্দেহ নেই, তার এটাকে আমরা বীরত্ব হিসাবে দেখতেই পারি। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, আমি মনে করি জনাব হাসনাত আব্দুল্লাহ যা করেছেন এটাকে সমর্থন করা আমাদের জন্য ঠিক না। অনেকেই দেখছে এটা নিয়ে প্রচুর প্রশংসা করছেন। একদিক থেকে দেখতে গেলে এটা অবশ্যই খুবই প্রশংসার ব্যাপারও, কিন্তু আমি প্রশংসা করছি না এবং আমি এই প্রশংসার মধ্যে বিপদ আছে বলে মনে করি। অনেকে বলবেন স্টুডেন্টদের বিরুদ্ধে অনেক বেশি কথা বলছি কেন, অনেকে আমাকে নানান রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি এদের প্রত্যেককে খুব পছন্দ করি, খুব স্নেহ করি। এই যে এখন যাকে নিয়ে কথা বলবো, হাসনাতকেও আমি খুব স্নেহ করি, পছন্দ করি।
সবাইকে, কেন না? আমি বহুবার বলেছি এই জাতি চিরকাল মনে রাখবে এই তরুণরা যা করেছে, রাখতেই হবে, ওরা ইতিহাসের অংশ হয়ে গেছে। এবার পরবর্তীতে তাদের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে, তারা তার কেমন হয়ে উঠবেন, রিয়েলি ডোন্ট নো। পৃথিবীতে বা বাংলাদেশের ইতিহাসেই বড় বড় লড়াই করা মানুষজন, বড় বড় ইভেন মুক্তিযুদ্ধ করা মানুষজনের, বিরাট বিরাট খেতাব পাওয়া মানুষজনের পরবর্তীতে পচে যাওয়া আমরা দেখেছি, কিন্তু তাতেও তাদের ওই মুক্তিযুদ্ধের সময়কার রোল মিথ্যা হয়ে যায় না। আমরা আশা করি এই তারুণ্যের শক্তি যেটা তৈরি হয়েছে এটা খুব চমৎকার ভাবে একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হবে, এতে আমাদের দেশের মানুষের লাভ। যাই হোক, আলোচনাটায় আসি। কি কারণে আমি মনে করছি এটা ক্ষতিকর? উনি ঝুঁকি নিয়েছেন এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতিতে জনাব হাসনাত যখন গেছেন ওনার বিপদ হতে পারত, এবং একটা পর্যায়ে তার বিরুদ্ধেও স্লোগান হয়েছে, এক ধরনের ভার্বাল হেনস্থা তাকে করার চেষ্টা হয়েছে, মানে বিপক্ষেই ইনফ্যাক্ট কম বেশি এটা করার চেষ্টা করে, বিশেষ করে 7 কলেজের দিক থেকে সম্ভবত এটা বেশি হয়েছে। তো এটা নিয়েই অনেকের কাছে খারাপ লাগছে যে এই হাসনাত আমাদের সাথে, আমাদের এই মুভমেন্টের সময় এটা করেছেন, সুতরাং তার এইরকম কিছু আমরা মেনে নেব, আমরা হাসনাতের সাথে আছি। আমরা আসলে হাসনাতের সাথে আছি, আমরা যারা ওই স্টুডেন্ট যারা ওখানে ছিল তাদের সাথেও আছি, আমরা সবার সাথে আছি, সবার সাথে আছি। কিন্তু হাসনাত যে ভুলটা করেছেন, এই ভুলটার কথা আমি হাসনাতকে আমার সাথে একটা টক শোতে, আমরা খালেদ মহিউদ্দিন ঠিকানায় গেছেন, আমি হাসনাতের সাথে একটা টক শোতে ছিলাম, আমি ওখানে অন রেকর্ড, সেজন্য আমি এর মধ্যে লুকোচাপার কিছু, আমি অন রেকর্ড হাসনাতের সামনে বলেছিলাম যে আপনারা যখন বিভিন্ন জায়গায় সমস্যা সমাধানের জন্য গিয়ে হাজির হন, তখন এই সরকারের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এটা যে কেউ বলবে যে বাংলাদেশে একটা সরকার আছে, সেই সরকারটা কিছু করতে পারছে না, সেখানে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে যেতে হচ্ছে এবং তাদেরকে একরকম দলবল নিয়ে যেতে হচ্ছে, বা আমরা সহজ ভাষায় যদি বলি মব তৈরি করতে হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের নিশ্চয়ই মনে আছে। ওটার পরও আমি বেশ এটাকে নেগেটিভলি দেখেছিলাম। সেটা হচ্ছে আনসাররা যখন, সোকল্ড আনসাররা, মানে এর মধ্যে নাকি ভেতরে ভেতরে অনেকেই আওয়ামী লীগের লোকজনও জড়িত ছিল, তারা একরকম সচিবালয় ঘেরাও করেছিল, তখন হাসনাতরা রীতিমতো আহ্বান করে ছাত্রদেরকে ডেকে এরকম তাদের উপরে বল প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। এগুলো এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় তারা হাজির হচ্ছেন। তাদের তো আসলে কোনো রাষ্ট্রীয় অথরিটি নেই, কোনো সরকারি অথরিটি নেই, সেই কারণেই আসলে এই প্রশ্নগুলো তৈরি হয়। যেমন গতকাল যে সমস্যাটা হলো, সেই সমস্যায় প্রয়োজনে সরকারের কেউ মাঠে আসতে পারতেন, ভালো হতো। এখানে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আছে, এখানে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি যদি আসতেন। এটা শিক্ষা রিলেটেড প্রবলেম, শিক্ষা উপদেষ্টা তিনি বেশ বর্ষিয়ান এবং অসুস্থ মানুষ, তিনি না হয়েও যদি সরকারের অংশ ছাত্র প্রতিনিধিদের কেউ আসতো। আমরা আগে দেখেছি নাহিদ ইসলাম এই ধরনের কিছু সংকটে নিজে গেছেন। আমরা এই প্রবলেমটা সরকার হ্যান্ডেল করবে, আমাদের মূল আর্গুমেন্টের জায়গা হচ্ছে এটা। একটা রাষ্ট্রে এই ধরনের সংকট যখন হবে সরকার হ্যান্ডেল করবে এবং সরকারের কোনো প্রতিনিধি। সুতরাং আমরা যাদের কথা বললাম তারা না হয়তো কেউ সরকার যদি মনে করতো যে ছাত্র প্রতিনিধি, ছাত্র উপদেষ্টাদের কেউ গেলে তাদের সাথে ইন্টারাকশন ইজিয়ার হবে, বেটার হবে, তাহলে ছাত্র উপদেষ্টা যে কেউ, জনাব নাহিদ হোক, জনাব আসিফ হোক, জনাব মাহফুজ হোক, যে কোনো একজন ওখানে গিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করতে পারতেন, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারতেন। এটা সরকার করবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। একটা স্টেটে একটা সরকার অ্যাসাইন্ড থাকে, তারা বেতন টেতন নেন রীতিমতো, আমরা টাকা দেই তাকে, পুষি, এভাবেই ব্যাপারটা। পুষি হচ্ছে আমাদের কোনো সার্ভিস প্রোভাইড করার জন্য, মানে নানা কিছু। গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো এটা একটা সার্ভিস, সেটা হচ্ছে একটা আইন শৃঙ্খলার ভঙ্গুর হয়ে পড়া, ভাঙে পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আরো যাদের যাদের প্রয়োজন তারা সবাই এখানে সার্ভিস দেবেন, আমরা এটাই চেয়েছি। রাষ্ট্রের কাজ, সরকারের কাজ সরকার করবে। ইটস আ ভেরি বেসিক অফ আ মডার্ন স্টেট। আমরা যখন এগুলো বাদ দিয়ে নিজেরা কিছু করতে যাই, নিশ্চিতভাবে জনাব হাসনাতের বীরত্ব সবাই দেখেছেন, প্রশংসা করেছেন, কিন্তু হাসনাত যখন এই কাজটা করে, হাসনাত আসলে একটা নাম, আমি হাসনাত এই ভিডিও হাসনাতের বিরুদ্ধে নয়, এই হাসনাত সম্পর্কে নয়, কিন্তু আমি প্রায় যেটা চেষ্টা করি এক একটা ফেনোমেনন ধরে সেটা ডিপ ইম্প্যাক্টটা কি সেটা নিয়ে আলোচনার চেষ্টা করি। মানে এবারও হয়তো আবার গালি খাবো, কিন্তু প্রসঙ্গত আনছি। গতকাল পরিমণিকে নিয়ে যখন আমি অনেক রাতেও একটা ভিডিও দিলাম,
অনেকে এটা কেন জানো, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এটা বোঝানোর জন্য যে এটা আসলে পরিমণিকে নিয়ে ভিডিও না, এটা আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে কাজ করে সেটা নিয়ে ভিডিও। কিন্তু সামহাও আমি দেখলাম প্রত্যেকে জিনিসটা অনেকেই ধরতে পারছে না, বা ধরতে পেরেও সেটাকে সেভাবে অ্যাগ্রি করছেন না, যেহেতু তারা হার্ট হয়েছেন আমার কথায়, তারা সেটা প্রতিক্রিয়া দিয়েছেন। ঠিক একইভাবে এটা হাসনাত না, জায়গায় সার্জিস, হান্নান, যে কেউ একজন যদি যেত, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি যেত, আক্তার যদি যেত, যে কোনো একজন যদি যেত এবং এই চেষ্টা করতো, আমি এটাকেও সমালোচনা করতাম। আমি মনে করি এই জিনিসগুলো, এই চর্চাটার মধ্যে আমাদের আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে। আমরা শুরুর দিকের কিছুদিনও যদি বেনিফিট অফ ডাউট দেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকঠাক মতো কাজ করছিল না, আমাদের সরকারও ঠিকঠাক মতো বুঝে উঠতে পারছিল না, সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারছিল না, সেই পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কেউ কেউ এটা বেনিফিট অফ ডাউট দেওয়ার চেষ্টা করতেই পারেন। কিন্তু পরবর্তীতে যেটা দাঁড়ালো, 6 মাস যখন হয়ে গেছে সরকারের, এগুলো সরকারকে আমরা নিয়ন্ত্রণ করতে দেখতে চাই। এবং এই ধরনের জায়গায় গিয়ে যখন এই ধরনের পরিস্থিতি ফেস করে, এটা বিপজ্জনকও হতে পারতো তার উপরে। অবশ্য কেউ কেউ বলবেন ওরা শেখ হাসিনার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছেন, এই ঝুঁকি তারা কেন নেবেন? আমার কাছে পাল্টা প্রশ্ন হচ্ছে, যখন ঝুঁকিটা নেওয়া প্রয়োজন তখন ঝুঁকিটা নেওয়া হোক। এই রাষ্ট্রের যদি জেনুইন আবার প্রয়োজন হয় তখন তারা এটা করবেন। এই জায়গাগুলোতে না যাওয়া ভালো। জনাব হাসনাতকে আমি সেই টকশোতে যেটা বলেছিলাম আমি আবারও বলতে চাই, আমাদের সরকারকে ইনএফেক্টিভ দেখায় এমন কোনো কাজ আসলে কোনো দিক থেকে করা দরকার না, অনুচিত। কারণ এই সরকারের তীব্র সমালোচনা বিভিন্ন দিকে চলে। এই সমালোচনাগুলো পরবর্তীতে যেটা দাঁড়াবে, যারা আমাদের বিরুদ্ধে কাজ করতে চায়, করছে, তাদের কাছে এগুলো অস্ত্র তুলে দেওয়া হয় যে বাংলাদেশে এখনো মব তৈরি হচ্ছে, বাংলাদেশে এখনো সরকার কিছু পারছে না, ওখানে গিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা জুড়ে ফের অশান্তি। এবার অশান্তি হচ্ছে ছাত্রদের মধ্যে। 7টা কলেজের ছাত্র বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, 7টা কলেজের যে ছাত্র আছে তাদের যে দাবি, সে মূলত দাবি যেটা, সেটা হচ্ছে 5টা দাবি আছে। এই 5টা দাবি নিয়ে তারা গিয়েছিলেন উপাচার্য, তার সঙ্গে দেখা করতে, তারপরে শিক্ষা উপদেষ্টা তার সঙ্গে দেখা করতে, এবং প্রক্টর তার সঙ্গে কথা বলতে। তাদের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করা হয়। সেই খারাপ ব্যবহারের পরিপ্রেক্ষিতে কালকে দুপুরের পর থেকে পুরো ঢাকার একদম গভীর রাত পর্যন্ত পুরো ঢাকা জুড়ে একেবারে ছাত্রদের সংঘর্ষ। আর এই যাদের সম্বন্ধে সংঘর্ষ হচ্ছে না, এরা কিন্তু একসময় কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যোগাযোগ ছিল। তারাই কিন্তু ভিড় জমিয়েছিলেন, যত এই যে আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তারাই কিন্তু করেছিল। আমি বহুদিন আগেই বলেছিলাম যে এরা নিজেদের মধ্যেই মারপিট করবে, একটা দিন আসবে দেখবেন। সেখানে এই ছাত্রদের সামলাতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ, যিনি ল্যাংড়োটা সমন্বয়ক, তিনি কালকে হেনস্থা হয়েছেন। তা সব ভিডিও তো দেওয়া যায় না, আমি টুকরো টুকরো কিছু ছবি আপনাদের এখানে জুড়ে দিচ্ছি। ছবি অনেক কিছু বলে দেয়, আমার মুখের কথার থেকে ছবি কিন্তু অনেক কিছু বলে দেয়। আচ্ছা, প্রথমে বলে দিই ওদের কি কি দাবি। আর এই 5টা দাবি যদি পূর্ণ না হয়, তাহলে আজকে সকাল থেকে যেমন ঢাকা অবরুদ্ধ হয়ে গেছে, এই অবরুদ্ধ যতদিন না পর্যন্ত মিটমাট হয় ততদিন ঢাকা শহর অবরুদ্ধ থাকবে। তার মানে আবার বাংলাদেশে রাজধানীতে আবার একটা অশান্তি শুরু হলো। এই অশান্তি কোন দিকে মোড় নেবে তা ঈশ্বরই জানেন। তার এই এখন যেগুলো আমরা দাবিগুলো, সেগুলো হচ্ছে: 1, অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টরের পদত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার ও নিউ মার্কেট থানার ওসির পদত্যাগ, 7 কলেজের অন্তর্ভুক্তি বাতিল করে কলেজগুলোকে পৃথক করে 7টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা, আহত সকল শিক্ষার্থীর বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরাদ্দকৃত ঢাকা কলেজের জমি ফেরত দিতে হবে। এইগুলো তাদের দাবি।
তারা লিখছে, আমরা যতদূর জেনেছি আমাদের 2 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং এর মধ্যে 20 জনের অবস্থা গুরুতর। আমাদের সাথে অংশ নেওয়া ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের 3 শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এই 2 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, এর কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে কোন রকম পাওয়া যায়নি, আপনার নিশ্চিতকরণ পাওয়া যায়নি, বা নিশ্চিত সরকারিভাবে কিছু বলা হয়নি যে এরা নিহত হয়েছে, বা কোনো সোশ্যাল মিডিয়াও দেখাচ্ছে না। তবে এই সরকার এখন আবার একটা বিপদের মধ্যে পড়ল। এই সরকারের অবস্থা কিন্তু খুব খারাপ। এই সরকার নিজেই বুঝতে পারছে যে দীর্ঘদিন আর এই ক্ষমতায় টিকে থাকা যাবে না, এবার ছেড়ে ছেড়ে দিয়ে পালাতে হবে। আমি এবার আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অশান্তিটা কোন পর্যায়ে পৌঁছেছে। এদিকে ছাত্রদের অবস্থা, এবার শিক্ষকদের অবস্থা কি? শিক্ষকরা ডিসেম্বর মাস থেকে মাইনে পায়নি, তাদের মাইনে দেওয়া হয়নি। এই শিক্ষকরা মাইনে পায় কত? 12,000 থেকে 22,000 24,000 অব্দি ওদের হচ্ছে ওনাদের মাইনে। এটা শিক্ষার অপমান। যারা শিক্ষক, যারা দেশকে তৈরি করে, ছাত্র তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের যদি অবমূল্যায়ন হয় তাহলে পরে দেশ এগোবে কি করে আমি জানি না। এখন যা অবস্থা, 25% চিটিংবাজিটা দেখুন, 25% ডিসেম্বরের মাইনে দিয়েছে। আরো বলছে 15% তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, কম্পিউটারে শো করছে কিন্তু অ্যাকাউন্টে শো করছে না। এটা অদ্ভুত ব্যবস্থা। সরকারিভাবে বলে যাচ্ছে আমরা 40% দিয়ে দিয়েছি, কিন্তু আদৌ 40% তার হাতে বাইরে, তার 25% হাতে পেয়েছে, আর 15% কম্পিউটারে শো করছে, যেটা অ্যাকাউন্টে শো করছে না। এই দ্রব্যমূল্য অবস্থা। তারপরে যদি তারা মাইনে না পায়, তারা এখন রাস্তায় নেমেছেন। রাস্তায় নামার পর এই মাদ্রাসা এবং শিক্ষক যারা আছে তাদেরকে নৃশংসভাবে লাঠি পেটা করা হয়েছে। লাঠি পিটিয়ে বেশ কয়েকজন শিক্ষককে আহত করে তাদেরকে সোজা হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আমাদের শান্তি পুরস্কার প্রাপ্ত, নোবেল প্রাপ্ত ইউনূস সরকারের এটা হচ্ছে ব্যভিচার। এবার আপনারা বলবেন যে ইউনূস সরকার আর কতদিন টিকবে? আমি বলছি খুব বেশি দিন টিকবে না। আজকে ইউএস প্রেসিডেন্ট তার এক্স হ্যান্ডেলে একটা হুমকি দিয়েছেন। সেই হুমকিটা কি এবং তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে, কেন হুমকিটা দিলেন, বাংলাদেশের বদমাইশির জন্য এই হুমকিটা খেলো এবং তার কি ফল হতে পারে, সেটা বিকেল 5টার সময় আপনাদের কাছে আমি ব্যাখ্যা করব। কেউ বলছেন যে এই ধাক্কা যদি ডক্টর ইউনূস সামলাইতে না পারে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক বিনিয়োগ বন্ধের দিকে, তাহলে এই সরকারকে মানে পথ ছেড়ে দিতে হবে। যে কোনো সময় সরকার আপনার পতনের মুখে পড়ে যাবে, জনদাবিতে বিস্ফোরণ করবে, রাজনৈতিক দলগুলো আপনার এই গেমটা মোটামুটি খেলতে পারবে। বাট সকল কিছুর মধ্যে একটা বড় ধাক্কা হচ্ছে আপাতত নির্বাচনের আগ পর্যন্ত আমার মনে হয় না যার ইউনূস সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। একটা বড় বাঁচা তিনি বেঁচে গেছেন। একটা চমলক্ষ ঘটনা ঘটে গেল, চলুন দেখি কি সেই ঘটনা। সালাম আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই
আগামী 3 মাসের জন্য বিশ্বজুড়ে যে আমেরিকা সরকার কর্তৃক যে ত্রাণ সহযোগিতা করা হতো সেটার উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, নিশ্চয় সকলে জানেন। তবে আমাদের প্রেস উইং বলছে, মানে শফিকুল সাহেব তিনি বলছেন যে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে আমাদের যে অনুদান আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেটা চলমান থাকবে, বাট এর বাহিরেও দাতাদেশ হিসাবে, বিশ্বের সবচেয়ে বড় দাতাদেশ হিসাবে বাংলাদেশকে গত 21, 22, 23, 24 বছরে প্রায় $200 কোটি কাছাকাছি কিন্তু সহযোগিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন খাতে। ইভেন আমাদের সামরিক খাতেও একটা বড় ধরনের অনুদান বা বিভিন্ন উপহার সামগ্রী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দিত, সেগুলো সবকিছু বন্ধের পথে। তার উপরে এই ডক্টর ইউনূসের সরকার আসার পর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী 71% বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে। মেইন কারণ হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রে যখন একটা স্থিতিশীল সরকার না থাকে, গণতান্ত্রিক সরকার না থাকে, তো যারা বিনিয়োগকারী সারা পৃথিবীর নামি দামি কোম্পানিগুলা তারা কিন্তু সেখান থেকে বিনিয়োগ বন্ধ করে দেন। আপনি যদি ধরেন ইউক্রেনের অবস্থান দেখেন, রাশিয়ার অবস্থান দেখেন, প্যালেস্টাইন থেকে শুরু করে ইসরায়েলের অবস্থান দেখেন, অনেক জায়গায় এই নামি দামি কোম্পানিগুলো কিন্তু আপনার বিনিয়োগ বন্ধ করে দেয়। তো এই সকল কিছু মিলিয়ে একটা মহা চাপের মধ্যে আছে ইউনূস সরকার। এর মাঝখানে বাংলাদেশের আরেক সহযোগী পার্টনার ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে হাঁটে আমরা জানি তার পিছনে পিছনেই ইউরোপীয় ইউনিয়ন হাঁটে। তারা নামে একটা আলাদা সংস্থা হলেও বেসিক্যালি আমেরিকার সিদ্ধান্তে তারা প্রভাবিত হয়। তো এখন এই মুহূর্তে বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়ন কোন পথে হাঁটবে? তবে দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ধরনের সুসংবাদই আমরা বলতে পারি, কারণ ইউরোপীয় ইউনিয়নের যিনি ইউরোপীয় কমিশনের যিনি প্রেসিডেন্ট আছেন উর্সুলা ভন ডার লেয়েন, তিনি একটা খোলা চিঠি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আর এই চিঠির যদি পরিভাষাটা আমরা মোটা দাগে বলি যে আপনি কোনো টেনশন করেন না, আমরা আপনার সাথে আছি। বাংলাদেশের সঙ্গে চলমান যে সহযোগিতা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রগুলোর, এই সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন তিনি আপনার একটা খোলা চিঠি পাঠিয়েছেন আমাদের সরকারকে। আর এই তথ্য জানিয়েছে কে? প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য আপনার সামনে এলো। তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত এবং নতুন অংশীদারিত্ব যেই তৈরির সম্ভাবনা আছে সেটা ইউরোপীয় ইউনিয়ন মূল্যায়ন করছে। তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি সইয়ের বিষয়েও এখানে আলোচনা হয়েছে। আর আরো একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ থেকে গেল 17-18 বছর যে পরিমাণ টাকা পাচার হয়েছে সেই টাকাগুলো আওয়ামী লীগের বিভিন্ন নেতা এমপি কর্মী, পাশাপাশি প্রশাসনে থাকা আমলা কামলা, মানে যারাই আছে বাংলাদেশ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীরা যে টাকাগুলা ইউরোপীয় দেশগুলোতে আপনার পাচার করে দিয়েছে, সেই টাকাগুলোকে উদ্ধারেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার ইউরোপীয় ইউনিয়নের যিনি কি বলা হয় যে আপনার একজন আছেন আপনার ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার, তার সাথে এক বৈঠকে তিনি এই সহযোগিতা চেয়েছেন। কিন্তু এই বক্তব্যগুলোর মধ্যে অনেকগুলো আছে সুশীল টাইপের বক্তব্য। সুশীল টাইপ বলে তো যেমন ধরেন তারা বলছে যে তারা সহযোগিতা করবে, কিন্তু পাচার হওয়া টাকাগুলা দিয়া ইউরোপের বিভিন্ন নামি দামি বিলাসবহুল আবাসিক এলাকা এগুলা কিন্তু গড়ে তুলছে সারা পৃথিবী থেকে, শুধু বাংলাদেশ থেকে পাচারও না, সারা পৃথিবী থেকে পাচারের টাকাগুলো ওই দেশগুলোতে যায়। তারা বিনিময়ে নাগরিকত্ব দেয়, ব্যবসায়িক ভিসা দেয়, আপনার পরিবারকে ভিসা দেয়। তো এই সকল কিছুর মধ্যে দিয়া তাদের দেশের মধ্যে এই যে চোরাই টাকা যাচ্ছে তারা জানে না, অবশ্যই জানে। তাদের ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যেই সেক্টরগুলো আছে তারা কিন্তু যথেষ্ট সতর্ক, বাট তারপরেও কেন এই টাকাগুলা ঢুকানোর সময় ঢুকতে দিচ্ছে? অস্বাভাবিক ট্রানজ্যাকশন। আমরা যারা একটু ভালো দেশগুলোতে বসবাস করি, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি একটা অপরিচিত অ্যাকাউন্টেও সামান্য কিছু লেনদেন একটু 19-20 হয়, তাহলে দেখবেন যে আপনার কাছে ব্যাংক থেকে ফোন আসে, মেসেজ আসে। তো সেই ক্ষেত্রে একটা হিউজ টাকা যখন যে কোনো মারফতে, এগুলো তো একটা চ্যানেলের মাধ্যমে ঢুকে, ব্যাংকিং চ্যানেলকে ফলো করে ঢুকে, তাই না? তখন তারা কেন আটকায় না? কিছু অংশ আছে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমার মনে হয় না যে ইউরোপীয় ইউনিয়ন আদৌ সহযোগিতা করবে। হয়তো ধরেন 1 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কথার কথা হয়তো $2 কোটি তারা ফেরত দিবে, আপনারা দেখাবে যে ভাই দেখো আমরা তোমাদেরকে সহযোগিতা করছি। বাট এর বাইরে উন্নয়নমূলক এবং বাকি যে সহযোগিতাগুলো আছে, লাইক ভিসা ইস্যু বা ধরেন বিনিয়োগ ইস্যু, বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগ ইস্যুর ব্যাপারে হয়তো তাদের যে নামি দামি কোম্পানিগুলো আছে
তারা যেন বিনিয়োগ করে বা তাদের সরকার থেকে মাঝে মাঝে ওই যে ধরেন কি বলা হয় শব্দটা বাংলা ভাষায় দান দক্ষিণা আসে, এগুলো আসলে অব্যাহত থাকবে। বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে এই মুহূর্তে সরকারের একটা বড় মাথা ব্যথা, বা বাংলাদেশের জন্য আমরা কিন্তু এগুলাকে কনসার্ন করি না, কিন্তু আপনি দেখেন এই দেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। তাদের খাওয়া দাওয়া, তারপর হচ্ছে আবাসিক, চিকিৎসা, শিক্ষা, তাদেরকে কন্ট্রোলের জন্য প্রশাসনের মানে যেই ব্যাগ পেতে হয় বা রাষ্ট্রের একটা হিউজ টাকা খরচ হয়, এইটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।